ইডি হানা ঘিরে ধুমধুমার। হাইকোর্টের পর লড়াই এবার সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে ইডি, আর তার আগে ক্যাভিয়েট দাখিল করলো রাজ্য সরকার। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি হানা ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার। আপাতত এই লড়াই আদালতে, হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টে ইডি। শনিবারই আবেদন দাখিল। পাল্টা শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও। একতরফাভাবে যাতে শুনানি না হয় তার জন্য ক্যাভিয়েট দাখিল রাজ্যের। ইডি হানা ঘিরে এই নজিরবিহীন সংঘাতের পর তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যায়, কিন্তু এজলাসেও নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়, যার জেরে শুনানি স্থগিত করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। তিনি জানিয়ে দেন, তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে 14ই জানুয়ারি। তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি, কিন্তু ধাক্কা খেতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। ইডির আবেদনে সাড়া দেননি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয়, বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি স্থগিত করেছেন। এমন পরিস্থিতিতে জরুরি একক বেঞ্চ তৈরি করে জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। লড়াই এবার দেশের শীর্ষ আদালতে। নিউজ 18 বাংলা। এবার দেশের শীর্ষ আদালতে মুখোমুখি ইডি এবং রাজ্যের পুলিশ। সুপ্রিম কোর্টে লড়াইয়ের আগে ঘর গোছাচ্ছে দুপক্ষই। দুপক্ষেরই অস্ত্র বৃহস্পতিবারের ঘটনাক্রম। আইপ্যাকে ইডির হানা ঘিরে বেনজির সংঘাত। যে লড়াইয়ের আঁচ এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে। শীর্ষ আদালতে লড়াইয়ের জন্য অস্ত্র সাজাচ্ছে দুপক্ষই। ইডি এবং পুলিশ দুতরফেরই হাতিয়ার। বৃহস্পতিবারের ঘটনাক্রম। সেদিন ইডির হানার সময় ঠিক কি হয়েছিল তা নিয়ে রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রীয় এজেন্সি এবং পুলিশ দুপক্ষই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাদের তদন্তে বাধা দিয়েছে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তারা যখন তল্লাশি চালাচ্ছে তখন সেখানে যান ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়। তিনি তদন্তের কাজে বাধা দেন বলে ইডির অভিযোগ। এরপরে সেখানে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তারপরেই যান মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ফাইল নিয়ে চলে যাওয়া হয়েছে। গোটা ঘটনাক্রম নিয়ে একটি রিপোর্ট তৈরি করে দিল্লিতে হেড অফিসে পাঠিয়েছে ইডি। ইডির তরফে দাবি করা হয়েছে, আর্থিক লেনদেনের তদন্ত করার সময় যে কোনো নথি খতিয়ে দেখে তারা। বৃহস্পতিবার সেই কাজই করছিল। তদন্তের স্বার্থে একটি তালিকা তারা আলাদা করে রেখেছিল। এর নেপথ্যে তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আলাদা করে রাখা এই ফাইলই আচমকা ঢুকে পড়ে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, গোটাটার ভিডিও রেকর্ডিং রয়েছে তাদের কাছে। অস্ত্র সাজাচ্ছে ইডি, চুপ করে বসে নেই পুলিশও। তারাও ঘটনার একটি রিপোর্ট তৈরি করেছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার সকালে 7 নম্বর লাউডন স্ট্রিটে জোর করে কারো ঢোকার খবর পেয়ে যান তারা। প্রথমে বাড়ির নিচেই পুলিশকে বাধা দেওয়া হয়। ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়কে ধাক্কা দেওয়া হয়। পুলিশের দাবি, কোনো রকম সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি তাদের। পুলিশ ফিরে আসার পরেই পুলিশ কমিশনার যান। এক্ষেত্রে পুলিশের অস্ত্র ঘটনার ভিডিও রেকর্ডিং, সিসি ক্যামেরার ফুটেজ। আরও বিস্তারিত তথ্য জোগাড়ের জন্য প্রতীক জৈন, তাঁর স্ত্রী এবং প্রতীকের মায়ের সঙ্গেও কথা বলছে পুলিশ। পাশাপাশি কথা বলা হচ্ছে আইপ্যাক কর্ণধারের পরিচারিকা এবং নিরাপত্তা রক্ষীর সঙ্গেও। ইডির তল্লাশি অভিযানের তদন্তে পুলিশের নজরে ইডি আধিকারিকরাও। ইডির তরফে কলকাতার যেসব অফিসার অভিযানে ছিলেন তাদের গতিবিধির ওপর নজর রাখছে পুলিশ। তল্লাশি অভিযানের সময় যারা পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে। পাশাপাশি ঘটনার দিন সিআরপিএফ এর কোন কোন জওয়ান উপস্থিত ছিলেন তাদেরও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নিউজ 18 বাংলা। সামনে বিধানসভা ভোট, তার আগে পশ্চিমবঙ্গে বিশেষ নজর রেলের। চালু হতে চলেছে একাধিক অমৃত ভারত এক্সপ্রেস। উত্তরবঙ্গে একাধিক প্রকল্পের শিলান্যাস। এর পেছনে ভোটের অঙ্ক দেখছে তৃণমূল, যদিও মানতে নারাজ বিজেপি। কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে রাজ্যে চালু হতে চলেছে 8টি নতুন ট্রেন, সবই অমৃত ভারত এক্সপ্রেস। বেশিরভাগই উত্তরবঙ্গ থেকে।
নিউ জলপাইগুড়ি থেকে তামিলনাড়ুর নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার জংশন বেঙ্গালুরু, আলিপুরদুয়ার জংশন পানভেল, বালুরঘাট বেঙ্গালুরু, রাধিকাপুর বেঙ্গালুরু। নয়া অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে হাওড়া শিয়ালদাও। ট্রেন যাবে সাঁতরাগাছি থেকে তাম্বারাম, শিয়ালদা থেকে বেনারস। এছাড়াও উত্তরবঙ্গের জন্য রেলের আরো একাধিক প্রকল্প রয়েছে, খুব তাড়াতাড়ি তার শিলান্যাস হওয়ার কথা। বালুরঘাট এবং হিলির মধ্যে 29 কিলোমিটার নতুন রেলপথ, এজন্য বরাদ্দ 1181 কোটি টাকা। নিউ জলপাইগুড়িতে পণ্য পরিবহন ব্যবস্থার জন্য বরাদ্দ 142 কোটি টাকা। শিলিগুড়ি লোকো শেড রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ 129 কোটি টাকা। বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণে 89 কোটি টাকা। নিউ কোচবিহার এবং বামুনহাটের মধ্যে 50 কিলোমিটার রেল লাইনের বৈদ্যুতিকরণ হবে, খরচ 62 কোটি টাকা। নিউ কোচবিহার এবং বক্সিরহাটের মধ্যে 45 কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণের জন্য 56 কোটি টাকা। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে। ভোটের রাজনীতি সবাই বোঝে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কানেক্টিভিটি বাড়িয়ে দিয়েছেন রেলে। 1 লাখি বালুরঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের করা, আবার দক্ষিণে দীঘা তমলুক মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। উত্তরের জেলাগুলোর সঙ্গে বাংলার অন্যান্য জায়গার যোগাযোগ এবং ভারতবর্ষের অন্য জায়গার যোগাযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল বিপ্লব করে দিয়েছেন সেটা নরেন্দ্র মোদী এসব নাটক করে ভুলিয়ে দিতে পারবেন না। নতুন করে বাড়তি নজর দেওয়ার দরকার নেই। পুরনো যত প্রকল্প সব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস আটকে রেখে দিয়েছে জমি জটের কারণে। রেলমুখী নয়, আমরা বিকাশমুখী হতে চাই, উন্নয়নমুখী হতে চাই। বাঙালি উন্নয়ন চায়, বিকাশ চায়। নরেন্দ্র মোদী তার মতন চেষ্টা করছেন। নতুন সরকার আসবে, 26-এর সরকার, বিজেপির সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, দেখবেন হুড়ুহুড় করে শুধু এই নয় আরো সমস্ত প্রকল্প বাস্তবায়িত হবে। দেশের অন্যতম প্রধান গণপরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে প্রচুর মানুষের সঙ্গে একসঙ্গে সংযোগ স্থাপন করতে পারা যায়, আর সে কারণেই ভোটমুখী বাংলায় রেল নিয়ে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। যদিও তৃণমূলের অভিযোগ রেলের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়ে গেছিলেন, সেই কাজই শেষ করে উঠতে পারেনি কেন্দ্রীয় সরকার। ফলে দুই রাজনৈতিক দলের জোর তরজা এই রেল প্রকল্পকে ঘিরেই। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ, হামলার অভিযোগ। পুরুলিয়ায় কর্মসূচি থেকে ফেরার পথে হামলার অভিযোগ। চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ হামলার অভিযোগ শুভেন্দুর। চন্দ্রকোনা রোড বিট হাউস থানায় অবস্থান শুভেন্দুর। দোষীদের গ্রেফতারের দাবিতে থানার আইসির ঘরে অবস্থান শুভেন্দুর। চৌমাথাটা পেরানোর পরেই ঝান্ডা নিয়ে 15 থেকে 20 চালু দুম করে গাড়ির কাছে বোনাটে কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না, কমপ্লেন দেব, ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে হচ্ছে। না ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না কমপ্লেন তো দেবো, কি করতে হয় আমি জানি। কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। যিনি বিধানসভার বিরোধী দলনেতা আছেন, তিনি যে মানসিকভাবে বিকারগ্রস্ত এবং বিপর্যস্ত, কারণ যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ভোট গুটি যেভাবে আওয়াজ দিচ্ছেন, সেক্ষেত্রে ওনার চিকিৎসার দ্রুত প্রয়োজন এবং তার জন্য সবচেয়ে ভালো জায়গা অবশ্যই সেবাশ্রম। আমি বলবো যে উনি 15 তারিখের প্রথম পেশেন্ট হিসাবে যদি নামটা রেজিস্ট্রেশন করেন তাহলে বাংলার মানুষের। গাড়িতে হামলার অভিযোগ শুভেন্দুর। ভিডিও প্রকাশ করে খোঁচা অরূপ চক্রবর্তীর। বিজেপির মণ্ডল নেতাকে লাঠি পেটার দাবি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট তৃণমূল নেতার। বিজেপি নেতাকে সিআরপিএফ এর লাঠি পেটার ভিডিও পোস্ট অরূপে। শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভের জের। রাতেই অমিত শাহের সঙ্গে ফোনে কথা শুভেন্দুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 15 মিনিট কথা। শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভের জের, যে কারণে রাতেই অমিত শাহের সঙ্গে কথা বলেন শুভেন্দু।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 15 মিনিট কথা হয় শুভেন্দুর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। ঠিক কি কথা হয়েছে, শুভেন্দু কি অভিযোগ করেছেন জানাবে সুস্মিতা। গতকাল পুরুলিয়ার সভাতে ফেরার সময় অধিকারীর গাড়ির সুস্মিতা, তোমার অডিওটা একেবারে স্পষ্ট, যদি তুমি একটু স্থান পরিবর্তন করে কথা বলো। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী, 15 মিনিট কথা বলেন তিনি। সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর কথা হয়েছে। তার গাড়ির উপর হামলার তিনি বারবার উল্লেখ করেছেন রাজ্য পদার্থ নিয়ে তার গাড়ির উপর হামলা করার চেষ্টা হয়েছিল। প্রাণঘাতী হামলা এই শব্দ ব্যবহার হয়েছে গতকাল। এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে একেবারেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এক্স হ্যান্ডেলে তার সেই ভিডিও চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে। সুতরাং গোটা বিষয়টিকে নিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ আকারে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে গতকাল। এবং এর আগে যে কবার হামলা হয়েছিল উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, সেই সব হামলার বিবরণে শুভেন্দু অধিকারী দিয়েছেন অমিত শাহকে, এমনটাই বিজেপি সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সুস্মিতা। হামলার অভিযোগে থানায় অবস্থান শুভেন্দুর। গভীর রাত পর্যন্ত থানায় শুভেন্দু। গভীর রাতে থানা থেকে ঘটনাস্থল পর্যন্ত মশাল মিছিল। মঙ্গলবার চন্দ্রকোনা রোডে ফের প্রতিবাদের ডাক। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ। পুলিশি গাফিলতি নিয়ে হাইকোর্টে নালিশের হুঁশিয়ারি। অভিযোগে মামলা করল না, আমরা উচ্চ আদালতে মঙ্গলবার যাব। আর মঙ্গলবার দিন বেলা 2টায় চন্দ্রকোনা রোড চলো, ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার। আমার যে জিডির রিসিপ্ট কপি নিয়েছি, হাইকোর্টে যাব মঙ্গলবার দিন 2টোর সময়। অচল করব চন্দ্রকোনা রোড। বিজেপি ভোট চাইতে এলে তাড়া করার নিদান। চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক, তার মন্তব্যে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে। আরো একবার জানাই যে বিজেপি ভোট চাইতে এলে তাড়া করার নিদান দিচ্ছেন চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক। তার মন্তব্যে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে। আমাদের সঙ্গে সুকান্ত রয়েছেন। সুকান্ত, ঠিক কি মন্তব্য, কি নিয়ে বিতর্ক ছড়িয়েছে? দেখো, চন্দ্রকোনায় একটি সভা ছিল, সেই সভাতে যেখানকার দেখা যাচ্ছে যে চন্দ্রকোনার যে তৃণমূলের বিধায়ক অরূপ ধারা, তিনি কিন্তু এক কথায় বলছেন যে যখন বিজেপি নেতারা আসবেন এলাকায় তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কি কি উন্নয়ন করেছেন বা কি কাজ করেছেন, আর তারপরেই তার উত্তর না পেয়ে আপনারা কিন্তু ঝেঁটা লাঠি সহ বিভিন্নভাবে তাদেরকে কিন্তু তাদের সামনে প্রতিবাদ জানাবেন। এই কথা নিয়ে কিন্তু একটা শোরগোল শুরু হয়েছে এবং বিজেপি এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তৃণমূলের বিধায়ক যেটা দাবি যে সত্যিকারের উন্নয়ন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং সেই উন্নয়ন সারাদিন ধরে বলতে গেলেও শেষ করা যাবে না। সেক্ষেত্রে বিজেপি কিন্তু এই রাজ্যের বিরূপ আচরণ করছে। তারা কিন্তু এই রাজ্যকে নানাভাবে প্রতারিত করছে, নানাভাবে সরকারি প্রকল্পে টাকা দিচ্ছে না। সেই সবগুলোকেই মানুষকে কিন্তু তিনি জানতে চাওয়ার অধিকার, মানে যে এক কথায় জানতে চাওয়ার অধিকার, সেই অধিকার দাবি করতে চেয়েছেন এবং তার প্রতিবাদ করতে বলেছেন। এই নিয়ে কিন্তু এক কথায় চন্দ্রকোনার রাজনৈতিক চর্চা কিন্তু তুঙ্গে। একেবারেই ধন্যবাদ সুকান্ত। তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন তোমাদের দিল্লির সরকার আমাদেরকে কি দিয়েছে, কোন প্রকল্পটা দিয়েছে, কোনটা সুবিধা আমরা ভোগ করছি। তারা যখন উত্তর দিতে পারবে না তখন ওই ধাপ্পাবাজের দল, ধান্দাবাজের দল, মুখোশধারী নরেন্দ্র মোদীর দল, মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল, তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে তাদেরকে আপনারা ঝাঁটা লাঠি কাটারি দিয়ে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। বিতর্কিত মন্তব্য যেটা বলছেন সেটা ওদেরকে আর কি ভাষায় বলা যায়। আমাদেরকে রাস্তার টাকা বন্ধ, আমাদের আবাস যোজনার টাকা বন্ধ, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ। সেক্ষেত্রে ওদেরকে কি বলবো? ওদের কি রসগোল্লা খাওয়াবো? যা বলেছি ঠিক বলেছি। ওনার আগে ভাবা উচিত যে উনি হিন্দ মোটরে পরিত্যক্ত কারখানা, সেখানেই ক্লাস 10-এর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেফতার মূল অভিযুক্ত, তার 2 সঙ্গী পলাতক।
বৃহস্পতিবার সন্ধে হুগলির হিন্দ মোটরে পরিত্যক্ত কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগের আঙুল 3 জনের দিকে। এই ঘটনায় 1 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরপাড়ায় নাবালিকার বাড়ি। পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন থেকে ফিরছিল, সঙ্গে ছিল নাবালক বন্ধু, তারই সহপাঠী। দুজনেই হিন্দ মোটরে পরিত্যক্ত কারখানার রাস্তা ধরে হাঁটছিল। অভিযোগ, সেই সময় তাদের পথ আটকায় দীপঙ্কর অধিকারী নামে এক যুবক, সঙ্গে আরো 2 জন। দীপঙ্কর নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দেয়, দুজনকে ভয় দেখায়, নাবালিকার বন্ধুকে সেখান থেকে চলে যেতে বলে, সে চলেও যায়। অভিযোগ, এরপর নাবালিকার উপর চলে যৌন নির্যাতন। দীপঙ্কর এবং তার 2 বন্ধু এলাকা ছাড়লে বাড়িতে ফোন করে নাবালিকা, গোটা ঘটনা জানায়। এরপরই মেয়েকে উদ্ধার করেন মা বাবা। উত্তরপাড়া থানায় যৌন নির্যাতনের অভিযোগ জানান। শুক্রবার সন্ধ্যে উত্তরপাড়া থেকে মূল অভিযুক্ত দীপঙ্কর অধিকারীকে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকার বন্ধুকেও ধরা হয়েছে। হ্যাঁ, দীপঙ্করকে মোটামুটি আমি দেখেছি। এখানে আসতো, ঘোরাঘুরি করতো, ছেলেদের মেয়েদেরকে বলতো আমি পুলিশের লোক, কিন্তু পুলিশের লোক নেই। টাকা তুলতো। হ্যাঁ, আমরা এখানকার বাসিন্দা। ছেলেদের মেয়েদেরকে টাকা নিত, আমি পুলিশের লোক আছি এই ভয় দেখাতো, তোমার বাবাকে বলে দেবো, নাহলে বাবাকে ডাকো, ভয় দেখিয়ে টাকা তোলার একটা ধান্দা ছিল। ওই হয়তো টাকা দেয়নি, এই জন্য ও ওর সঙ্গে করেছে, মিসবিহেভ করেছে। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। সেক্সুয়াল অ্যাসল্টের একটা ঘটনা ঘটেছে। আমরা যে কমপ্লেন্ট ভিত্তিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে, আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। মেয়ের বয়স কিন্তু 16.5 বছর, একজনের বয়স হচ্ছে 17, যে বয়ফ্রেন্ড আছে। আমরা তদন্ত করছি, মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি। যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন্ট আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি। পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। আমাদের এই থানা প্রশাসন বিচারের উপর সম্পূর্ণ আস্থা আছে। তবে এইটুকুনি চাইবো, এই নির্যাতিতা যাতে সঠিক বিচার পায়, তাতে যতদূর আমাদেরকে যেতে হয় আমরা নিশ্চয়ই যাব। হুগলি থেকে ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী এবং রানা কর্মকার, নিউজ 18 বাংলা। চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণের এমনই তীব্রতা যে কেঁপে ওঠে আশেপাশের বাড়ি। গুরুতর জখম 4জনই কারখানার কর্মী। অভিযোগ, গ্রিন বাজির লাইসেন্স থাকলেও কারখানায় তৈরি হচ্ছিল শব্দবাজি। বিস্ফোরণের পর থেকে উধাও কারখানার মালিক। এ যেন এক ধ্বংসস্তূপ। উড়ে গেছে বাড়ির চাল, বাড়ির দেওয়ালও আর নেই। বাজি কারখানায় বিস্ফোরণে সবকিছু তছনছ। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হারাল, এখানেই বাজি কারখানা। শনিবার সকালে কাজ করছিলেন 6 জন। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে 2 জন খেতে যান। বেলা 12টার পর বিকট শব্দে বিস্ফোরণ, পর 3টে। আতশবাজির আড়ালে শব্দবাজির যে রমরমা, সেটা কিন্তু ছবিতে স্পষ্ট। হাজার হাজার নিষিদ্ধ শব্দবাজি এখানে শোকানো হচ্ছে। প্রত্যেকটি শব্দবাজি এখানে, এই বিস্ফোরণের পিছনে কি শব্দবাজি একটা অন্যতম কারণ, এটা কিন্তু প্রশ্ন থাকছেই। স্থানীয়দের দাবি, কারখানাটি বৈধ। সেখানে তৈরি হয় গ্রিন বাজি, অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি। হ্যাঁ, এটা বৈধ কারখানা। কারখানার মালিকের নাম কি? কারখানার নাম হচ্ছে তারামা ফেরক্স, বিধান নস্কর। তিনি কোথায়? বিধান নস্কর হচ্ছে কারখানা পরিচালনা করে। এবার পোপাইটাকে সেটা আমি বলতে পারবো না। বাজি বিস্ফোরণে গুরুতর জখম 4। তাদের মধ্যে 2 জন দক্ষিণ কলকাতার এমআর বাঙুরে ভর্তি, 2 জন ইএম বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে। বাজি কারখানার কাজ হতো, এই দুর্ঘটনা ঘটে গেছে। আগেবার ঘটেছিল, তাও সব পুড়ে গেছে। হ্যাঁ, বলে গ্যাস দিয়ে গেছে, ঘরে গ্যাস আগুন লেগে গেছে। বাজি কারখানায় বিস্ফোরণের পর এলাকায় যায় পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে, এলাকা ঘিরে ফেলে। প্রশাসনের নজর এড়ানোর জন্য সামনে কি আতশবাজির কারখানা, তারপর আতশবাজির কারখানা ছেড়ে এই মাঠের শেষ প্রান্তে তৈরি করা হয়েছে অবৈধ নিষিদ্ধ চকলেট বোমার কারখানা। এই বাজি চলে যাবে মার্কেটে। চম্পাহাটি থেকে গোপালের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। দেগঙ্গার দিকে নজর রাখবো। একটা সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাবো। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে একজন মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। কেন? কারণ স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেছিলেন তিনি, যে কারণেই সেই মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল।
জিয়াউল, যারা মারধর করছেন তারা কারা? এরকম প্রকাশ্যে সবার সামনে রাস্তার মধ্যে তাকে, একজন মহিলাকে ফেলে মারধর করা হচ্ছে এভাবে? একদম, দেখো, স্বামীর অবৈধ সম্পর্ক জেরে প্রতিবাদ করে তার স্ত্রী এবং তার ধরুন তাকে বেধড়ক মারধর করা হচ্ছে। এবং গত 2 বছর ধরে স্বামী একটি মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক, সেটি তার স্ত্রী বারংবার প্রতিবাদ করে এবং যখনই প্রতিবাদ করে তখনই তার উপর অকথ্য অত্যাচার। একদিকে শ্বশুর শাশুড়ি, অন্যদিকে হচ্ছে ননদ এবং ননদের স্বামী, তারাও কিন্তু বেধড়ক মারধর করে এবং অসহ্য যন্ত্রণায় সে বাপের বাড়ি যাবার জন্য টোটোয় চাপে এবং তখনই একেবারে টাকি রোডের ধারে যে বিশ্বনাথপুর হাসপাতাল রয়েছে সেখানেই আসে এবং সেই টোটো দাঁড় করিয়ে তার ননদ এবং ননদের স্বামী, তিনি একজন প্রভাবশালী প্রধানের ভাই, ফলে সেই প্রভাবটা খাটিয়ে একেবারে রাস্তার উপরে সে মহিলা এবং মহিলার বাচ্চাকে বেধড়ক মারধর করে। টোটো থেকে নামিয়ে রাস্তায় ফেলে এলো পটানি মারে, শ্বাসরোধ করার চেষ্টা হয় এবং জুতোর বুট দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং এই মারধরের ঘটনা পুরোটাই কিন্তু সিসিটিভি বন্দী। ফলে এখনো পর্যন্ত ইতিমধ্যে শ্বশুর শাশুড়ি, ননদের স্বামী সহ 5 জনের নামে বিরঙ্গা থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে যে যেভাবে মারধর এবং প্রকাশ্যে মারধর পরে সপ্তাহে তদন্ত শুরু করেছে দেওয়াঙ্গা থানার পুলিশ। বেশ, ধন্যবাদ জিয়াউল। চাপাতলা পঞ্চায়েতের প্রধান মানে লাইভ ভিডিও আছে, স্বামী যে বোনাই। ওই পাপ্পু কে হয় আপনার? পাপ্পু নন্দাই হয়। কেন মারধর করলো কেন? আমি চলে এসেছি, থানায় আসবো বলে জানাবো, আর ব্যাগপত্র নিয়েছি, কি কি নিয়েছি দেখাবো, দেখিয়ে বাপের বাড়ি চলে যাবো। বলছি আপনার স্বামী কি করে? স্বামী একটা বাড়ির মেয়ে নিয়ে এই 2 বছর বাইরে নিয়ে এসে আমার খরচ করছে, কিছু দেয় না, আমি কাম সেলাই করে খাই। সেই জন্যই প্রতিবাদ করেছিলেন বলে কি আপনার উপর মারধর?